ফেনী লাইন জনগণের আস্থা হয়ে উঠবে এবং এই পরিবহনটি থাকবে বাংলাদেশের সকল পরিবহন সেক্টর থেকে আলাদা। ফেনীবাসীর আহাজারি দেখে এই উদ্যোগটি আমি গ্রহণ করেছি। ঢাকা কক্সবাজার রুটে নামানো হবে 100টি বাস। এই লোভনীয় প্রচারণায় চাকরির আশায় শত শত তরুণ ছুটে যান সেই প্রতিষ্ঠানে। এই সুযোগের কথা বলে ওই প্রতারক হাতিয়ে নেয় কোটি টাকা। কেউ দেয় 10,000, কেউ 50, কেউ আবার আরও বেশি। কিন্তু আজও সড়কে নামেনি সেই 100 বাস, চোখে দেখা মেলেনি একটিরও। নিয়োগ পাওয়া যুবকদের অনেকেই এখন কর্মহীন, কেউ বা ঋণে জর্জরিত। প্রথম নিয়োগ বিজ্ঞপ্তি পাই, ফেসবুকে নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়ার পর তারপর ওখানে অ্যাপ্লাই করি। আমাদেরকে বলছে অনেক বড় কাউন্টার নেবে, অলঙ্কার মোড় একটা কাউন্টার নিয়ে সেটা টেবিল নিয়ে প্রশ্ন করলাম যে এখানে কয়টা গাড়ি থাকবে। সে বলছে যে কি প্রথম স্টেপে 100টা থাকবে। অনেকে যোগাযোগ করছি, যোগাযোগ করার পরে বলতেছে চালু করবে এভাবে বলতেছে, ঘুরাইতেছে। বলছে যে আপনার কাউন্টার যদি নিতে হয় তাহলে আপনাকে আরও 20,000 টাকা করে দিতে হবে। সে প্রতারকের প্রকৃত নাম নূর মোহাম্মদ, কিন্তু তিনি পরিচিত শাহেদ নামে। গ্রামের বাড়ি ফেনী হলেও প্রতারণার কারখানা গড়ে তুলেছেন চট্টগ্রামের হালি শহরে। সুদর্শন চেহারা, স্মার্ট পোশাক আর আত্মবিশ্বাসী কথাবার্তায় শাহেদ চট্টগ্রামের অনেক প্রভাবশালী ব্যবসায়ীর কাছে পৌঁছে যান নৌবাহিনীর বড় ঠিকাদার পরিচয়ে। শাহেদ আমার থেকে টাকা নেয়, আমার তো সবগুলা নিজের টাকা না, মানুষের টাকাও ছিল। তার মধ্যে 38,70,000 টাকা ছিল টোটাল টাকা। 3,92,06,000 টাকা আমি পাই, যেটার সে আমাকে চেক দিয়ে দেয়। তবে উপায়ত্ত না দেখে তাকে আমি টাকার জন্য প্রেশার দিই। তো এই ফলশ্রুতিতে সে কি করে, আমার নামে একটা অপহরণের মামলা দায়ের করে। একবার নয়, বহুবার, প্রতিবারই গল্প ভিন্ন, কিন্তু কৌশল একই। প্রলোভন, বিশ্বাস ও পরিকল্পিত প্রতারণা। এ যেন এক ঠান্ডা মাথার প্রতারকের দীর্ঘ অভিনয়, যার শেষটা এখনো অনেকের কাছে অজানা। যখন সবাই বুঝে উঠলেন তারা প্রতারণার শিকার হয়েছেন, ততক্ষণে অবশ্য অনেক দেরি হয়ে গেছে। টাকা পয়সা হারিয়ে এখন শুধু আক্ষেপ। আর কেউ যদি সাহস করে টাকা চাইতেও গেছেন, তখনই তার নাম উঠে গেছে শাহেদের করা পাল্টা মামলার তালিকায়। প্রতারণার শিকার মানুষগুলোই হয়ে যান মামলার আসামি। নিশ্চয়ই রিজেন শাহেদের কথা মনে আছে আপনাদের, যার প্রতারণা দেখে অবাক হয়েছিল পুরো দেশের মানুষ। তবে এই শাহেদ যেন সেই শাহেদের প্রতারণাকেও হার মানিয়েছে। সুপ্রিয় দর্শক, তাহলে শুরু করা যাক আমাদের আজকের অনুসন্ধান শাহেদ প্রোম্যাক্স। 4 জুন 2025। আমি আমার স্টাফদেরকে নিয়ে মিটিংয়ে ছিলাম। সে 2-3 জন সন্ত্রাসী প্রথমে নিয়ে আসে আয়না মব তৈরি করে বিভিন্ন লোকজনদেরকে, আওয়ামী লীগের নেতৃত্ব আরো এলাকার গুন্ডা পান্ডা বিভিন্ন জায়গার আয়না আমার প্রতিষ্ঠানের সিসি ক্যামেরা থেকে ভাঙচুর করা শুরু করে। শাহেদের অভিযোগ, গেল 4 জুন তার নিজ ব্যবসায়িক প্রতিষ্ঠান দুরন্ত বাজারে একদল সন্ত্রাসী। এই প্রতিবেদন চট্টগ্রামের একাধিক স্থানীয় অনলাইন পত্রিকা ও IPTVতেও জায়গা করে নেয়। চট্টগ্রামের হালি শহরের আলোচিত সেই ঘটনার আড়ালে ছিল এক প্রতারণার গল্প। নিজেকে উদ্যোক্তা পরিচয় দিয়ে গণমাধ্যমের সামনে আবেগতাড়িত বক্তব্য দেওয়া শাহেদ দাবি করেছিলেন তার ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদার দাবিতে হামলা চালানো হয়েছে। ইনভেস্টিগেশন 360 ডিগ্রির অনুসন্ধানী টিমের হাতে আসে একাধিক চাঞ্চল্যকর তথ্য, যা পুরো ঘটনার মোড় ঘুরিয়ে দেয়। দেশের বাণিজ্যিক প্রাণকেন্দ্র চট্টগ্রাম। কর্ণফুলীর তীর ঘেঁষে গড়ে ওঠা এই নগরী শুধু সমুদ্র বন্দর নয়, দেশের ব্যবসা বাণিজ্যের এক বিশাল অংশ নিয়ন্ত্রণ করা হয় এখান থেকেই। আমাদের অনুসন্ধানের গন্তব্য 12 আউলিয়ার দেশ খ্যাত চট্টগ্রামের হালি শহর, যেখানে ছিল এক রহস্য ঘেরা সুপার শপ দুরন্ত বাজার। যদিও অনুসন্ধানের শুরুতেই ধাক্কা খাই আমরা। হালি শহরের সেই দোকানটি বন্ধ। স্থানীয়দের ভাষ্যমতে ওই ঘটনার পর থেকেই চিরতরে ঝাঁপ ফেলে রেখেছে দুরন্ত বাজার। এটা কতদিন ধরে বন্ধ? অনেক দিন, আজকে অনেক দিন যাবত বন্ধ, কোনো খোলে টোলে না। তো আমরা খুঁজে বের করি জায়গাটার মালিক শেখ সেলিমকে।
হতাশা আর বিরক্তির সুরে তিনি জানান, গত 5 মাস ধরে তিনি কোনো ভাড়া পাচ্ছেন না। 5 মাস চলতেছে এখন, বুঝতে পারছেন? এই মাস পুরো হলে 5 মাস শেষ হয়ে যাবে। আমরা ফিরে যেতে চাই সেই দিনটির ফুটেজ আর সংবাদ বিশ্লেষণে। আমরা দেখতে পাচ্ছি প্রতারক শাহেদের নির্মম পরিণতি। শাহেদ স্থানীয় গণমাধ্যমে সরাসরি দাবি করেন, চাঁদাবাজদের একটি দল তার প্রতিষ্ঠান লক্ষ্য করে হামলা চালিয়েছে। কিন্তু ফুটেজগুলো কি বলছে? এই প্রতারক শাহেদের অফিস রুম, এখানে অসংখ্য পাওনাদার মাল ছাড়াবে, মাল বিক্রি করবে, প্রফিট শেয়ার 82, কিন্তু কোনো টাকা পয়সা সে আমাকে দেয় নাই। 38,70,000 টাকা। কতদিন আগে? 2 বছর হয়। তাকে যখন আমি 18-20 লক্ষ টাকা দিই, সে উধাও। দুরন্ত বাজারের বিরুদ্ধে দুর্দান্ত প্রতারণার অভিযোগ। নতুন ছবিতে দেখা যায় ভাঙচুর নয়, অনেকে এসেছেন তাদের পাওনা টাকা চাইতে। কেউ বলছেন মাসের পর মাস অপেক্ষা করে প্রতারিত হয়েছেন, আবার কেউ জানাচ্ছেন শাহেদের দেয়া মিথ্যা আশ্বাসের কথা। আমি টাকার জন্য আসছি, একটু সরেন, টাকার জন্য আসছি। এক পর্যায়ে নিজের মুখে স্বীকারোক্তি দেন শাহেদ। আপনি কি মনে করেন তাদের এই টাকা আপনি দিয়ে বেরোতে পারবেন? অর্থাৎ দিন শেষে ছবির তথ্য বলছে এটি কোনো চাঁদাবাজদের আক্রমণ নয়, ছিল প্রতারিত মানুষদের বিক্ষোভ। শাহেদের নাটকীয়তা থেমে থাকেনি, বরং আরও এক ধাপ এগিয়ে ঘটনার 10 দিন পর তিনি আদালতে চাঁদাবাজির মামলা করেন 23 জনের বিরুদ্ধে। মামলায় দাবি করা হয় 50 লাখ টাকার চাঁদা এবং লুট করে নেওয়া হয়েছে তার প্রায় 2.5 কোটি টাকার সম্পদ। আমরা সেই 23 আসামির সন্ধান করতে চাই, জানতে চাই শাহেদের মামলার বিবরণে বর্ণিত চিত্র সত্য নাকি সত্যের মুখোমুখি দাঁড়িয়ে থাকা ভিডিও ফুটেজ। ফৌজদারহাটের জলিল রেল স্টেশন এলাকার এক দোকানদার সাব্বির হোসেন মামলার 23 আসামির একজন। প্রথমে কিছুই বুঝে উঠতে পারেনি, তবে সাব্বিরের সাথে কথা বলার পর বেরিয়ে আসে এক বিস্ফোরক তথ্য। শাহেদের সাথে আমার 2022-এর দিকে লাস্টের দিকে পরিচয় হয়। সে জানতে পারে যে আমি আসলে গ্রোসারি ব্যবসার সাথে সম্পৃক্ত আছি। এই সাব্বিরের কাছে একদিন হাজির হন শাহেদ নৌবাহিনীর একজন বড় ঠিকাদার পরিচয়ে। প্রথমে আমাকে চিনির বস্তা দেওয়ার কথা বলে, 50 বস্তা চিনির কথা বলে। তো আমি 2,70,000 টাকা তাকে দেই প্রথমে। তো এর পরের দিনই সেই 50 বস্তা চিনি সে আমাকে দেয়। পরবর্তীতে যখন সে বিগ কোয়ান্টিটির একটা অফার আমাকে নিয়ে আসে, 1,18,00,000 টাকার একটা অফার নিয়ে আসে, তখন ওই আসলে আমি এক পর্যায়ে লোভে পড়েই ওই ব্যবসাতেই এঙ্গেজমেন্ট হই। 1,18,00,000 টাকা যখন দিই, এরপর থেকে সে লাপাত্তা। শুধু সাব্বির নন, শাহেদের প্রতারণার জালে আটকা পড়েছেন আরও অনেকেই। চট্টগ্রাম বন্দর থেকে যখন বিভিন্ন প্রতিষ্ঠানের স্ক্র্যাপ ট্রাকে করে শহরের বাইরে নেওয়া হয়, তখন অনেক প্রতিষ্ঠানই চুরির ঝুঁকি এড়াতে সাথে দেয় নিজস্ব নিরাপত্তা কর্মী। হালি শহরে দেখা হয় তেমনই এক নিরাপত্তা কর্মী রিয়াদের সঙ্গে। তাকেও টার্গেট করেছিলেন শাহেদ। প্রস্তাব ছিল রেশনের লাভজনক ব্যবসায় বিনিয়োগের। আমাদের মিরেশ্বরের আরেকজন নিচতলার দোকানদার ছিল, মূলত তার মাধ্যমে আমার সাথে শাহেদের সাথে পরিচয় হয়। প্রতিনিয়ত আমার সাথে যোগাযোগ করতো শাহেদ। আমার দোকানে যাই বসে থাকতো, আমরা বলতো যে ভাই ব্যবসা বাণিজ্য করেন, আজকে চিনি আছে, কয়েকদিন পরে যায় বলতো যে ডাল আছে, তেল আছে, 100 কার্টন, 200 কার্টন, 500 কার্টন নিতে পারেন। তো পরবর্তীতে শাহেদ আমার থেকে টাকা নেয়। আমার তো সবগুলা নিজের টাকা না, মানুষের টাকাও ছিল। তার মধ্যে 38,70,000 টাকা ছিল টোটাল টাকা। শুধু প্রতারণায় নয়, রিয়াদ হারিয়েছেন তার স্বপ্নের ব্যবসা। চট্টগ্রামের অন্যতম পুরনো শপিং মল লাকি প্লাজা, এখানেই একসময় তার নিজস্ব কাপড়ের দোকান ছিল। শাহেদ আমার এই মাসে টাকা দিচ্ছে, আগামী মাসে টাকা দিচ্ছে, এরকম করতে করতে ঘুরাইতে আমি প্রতি মাসে দোকানে 1.5 লাখ টাকা আমি লস দিছি। এভাবে দিতে দিতে আমার একটা সময় যায় টোটালি খালি হয়ে যায়, আর কিছু থাকে না আমার কাছে। সর্বশেষ আমি দোকানটা অতটুকুর মধ্যে সিলিন্ডার করে ছেড়ে দিয়ে চলে গেছি। মাঝে মধ্যে সেই পুরনো দোকানের সামনে দাঁড়িয়ে হারানো দিনগুলোর স্মৃতি হাতড়ে বেড়ান ভুক্তভোগী রিয়াদ। চট্টগ্রামের প্রতারণা চক্রের পরতে পরতে বেরিয়ে আসছে একের পর এক নতুন ভুক্তভোগীর নাম। আমরা এবার যাই আগ্রাবাদে, এক আমদানি রফতানিকারক ব্যবসায়ীর কাছে।
এই ব্যবসায়ী অল ট্রেড নামের একটি প্রতিষ্ঠানের মালিক। বসবাস করেন হালি শহরে, ঠিক সেই ভবনে যেখানে থাকেন শাহেদ নিজেও। আমার কাছে বললো আর কি যে আমাদের একটা বড় লট আছে সামনে, বেশ কয়েকটা লট আছে আমাদের, তা আমার কাছে একটু ফাইন্যান্স শর্ট আছে, কারণ আমার দুরন্ত বাজারে অনেক ইনভেস্ট হয়ে গেছে। হ্যাঁ, এখন আপনি চাইলে এখানে ইনভেস্ট করতে পারেন। দেখলাম যে সে আমার বিল্ডিংয়ের ছাদেই থাকে, প্রতিদিন দেখা হয়। তার এখানে একটা প্রতিষ্ঠিত দোকান আছে, দুরন্ত বাজার মিনি সুপার শপ। সে কিন্তু প্রত্যেকবারই যখন টাকা নেয় চেক দিয়ে দেয়, প্রফিট হিসেব করে এই করে চেক দিয়ে দেয়। এখন আমার প্রায় 3,92,06,000 টাকা আমি পাই। সব মিলিয়ে 4,17,00,000 টাকা বিনিয়োগ করেছেন এই ব্যবসায়ী শাহেদের কথায়। কিন্তু প্রশ্ন থেকে যায়, যে প্রতারক একের পর এক মানুষকে ফাঁদে ফেলেছেন, তিনি কি আদৌ এসব টাকা ফেরত দেবেন, নাকি ভুক্তভোগীর তালিকা আরও দীর্ঘ হবে? শুধু যে পুরুষ ভুক্তভোগী তা কিন্তু নয়, শাহেদ প্রতারণা করেছেন নারীদের সঙ্গেও। এই যেমন চট্টগ্রামের নার্গিস আক্তার, রেলওয়েতে ঠিকাদারি করেন তিনি। একজন স্থানীয় সাংবাদিকের মাধ্যমে এই নারীর কাছেও 2025 সালের শুরুতে পৌঁছে যান শাহেদ। আমাকে বলছে 100 কার্টন মাল আসছে, তেল আসছে, ঠিক আছে 2,70,000 টাকার মাল দেন। উনি আমাকে মালও দিছে। মাল দেওয়ার পরে এরপরে আমি বলছি কি এগুলো এখন কোথায় সেল করব। উনি পাহাড়তলি বাজারে পার্টির কাছে মালগুলো সেলও করে দিছে। তো আমি দেখলাম যে না, ব্যবসা তো ঠিক আছে। 1 সপ্তাহ যাওয়ার পরে উনি আমাকে বলল যে আপা তেলের মধ্যে চাইতেও দুধ পাউডারের লাভ বেশি, প্রফিট বেশি। আমার আচ্ছা তাই নাকি? প্রচণ্ড চাপ দিচ্ছিল যে লট যেটা আছে ওইটা পুরাটা আপনি নিয়ে নেন, অন্য কাউকে দিতে চাচ্ছি না। প্রতারিত হয়ে মামলা করলেও শেষ পর্যন্ত কোনো বিচার পাননি নার্গিস। উল্টো শাহেদ তাকে জড়িয়ে দেন লুটপাট মামলায়। আমাকে স্টেডিয়ামের মিরন সাহেবে ফোন করছে, আব্দুল হান্নান মিরন। উনি আমাকে ফোন করে বলল যে আমার বিরুদ্ধে নাকি মামলা দিবে। আমি যে কেন আমার বিরুদ্ধে কেন মামলা দিবে, আমি কি করছি? বলছে ওইখানে তো আপনাকে না বেশি আওয়াজ করতে দেখা গেছে। আমার টাকা কখন পাবো? উনি বলতেছে। তবে 4 জুনের ঘটনার ভিডিও বলছে অন্য কথা। সেখানে স্পষ্ট দেখা যায় শাহেদ নিজেই ক্যামেরার সামনে স্বীকার করছেন এই নারী তার কাছে টাকা পাবেন। আপনি আমার টাকাটা কখন দিবেন বলেন? না, টাকা আমি ওইসব পর্যক্রমে জুলের মধ্যে দিয়ে দেব। এটা কতটা সত্য? না, জুলের মধ্যে আমি গোসাই ব্যবসা গোসাইয়ের মধ্যে দিয়ে দিব। আপনার কাছে আমি পাই কত? 10 লাখ। আমি কি আপনার উপরে কোনো রকম নির্যাতন করছি, কিছু করছি? ভিডিও সাক্ষ্য থাকার পরও নার্গিস এখন লুটপাট মামলার আসামি। শুধু নার্গিস নন, শাহেদের প্রতারণার শিকার হয়ে আসামির কাঠগড়ায় দাঁড়িয়েছেন অনেকেই। প্রতারক মুক্ত আর ভুক্তভোগীরা আদালতের বারান্দায় বারান্দায় ঘুরছেন বছরের পর বছর। আমরা এবার যেতে চাই সেই আদালতে যেখানে প্রতিদিন হাজিরা দেন শাহেদের শিকার হওয়া ভুক্তভোগীরা। তবে তার আগে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বাংলাদেশের প্রথম 5G AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। লাইফে নো চাপ, যদি থাকে ঠান্ডা প্রাণ আপ। একসাথে খেতে বসলেই না একটা পরিবার সত্যিকারের পরিবার হয়ে ওঠে, আর খাওয়ার আনন্দ বহুগুণ বেড়ে যায় যদি ঘরে থাকে নান্দনিক RFL ডাইনিং টেবিল। একসাথে খানা খুশি 16 আনা। প্রতিদিন আছে যে সুযোগ আছে আসার। নতুন ক্লোজ আপ তোমাকে দেয় 6 গুণ বেশি ফ্রেশনেস। এখন ট্রিপল ফ্রেশ ফর্মুলার সাথে মুখের কোনায় কোনায় পরিষ্কার করে, জীবাণু থেকে সুরক্ষা দেয়, সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। ক্লোজ আপ 12 ঘন্টা পর্যন্ত সতেজ নিঃশ্বাস। Mr. Samir, what is this? We call it Ghani, a traditional style oil mill. My grandfather started this business 65 years back. Today, our factory has 20 machines with 257 employees. Brak Bank? Yes, we signed an agreement. How did you make it this far? It took a lot of courage. And of course, Brak Bank by our side. SME money, Brak Bank. Brak Bank, Astha Obichol.
এই যে আমার 5 মিনিটের পার্লার, এতে আছে অর্গানিক অ্যালোভেরা, পুদিনা এবং গোলাপের প্রাকৃতিক নির্যাস। সম্পূর্ণ নতুন ভিট পিওর, যা দেয় ময়শ্চারাইজড, স্মুথ আর ভিজিবলি গ্লোয়িং স্কিন। স্মুথ না? ফর পার্লার স্মুথ ফিনিশ, জাস্ট ভিট ইট। Innovation for smarter life. এটি রুমানা ও শফিক আহমেদ দম্পতির পরিবার, সুখের সংসার। এই দম্পতি জানেও না তাদের বাসায় আরো অনেকেই সংসার পেতে বসে আছে। চলুন দেখি ওরা কারা। আমি মিস্টার এডিস। আমি মিসেস এডিস। আমরা মানুষের রক্ত খাই, ডেঙ্গু আর চিকুনগুনিয়া রোগ ছড়াই। অ্যাটেনশন, তোরা জানিস আজ কি নিয়ে কথা বলবো? না, জানি না। তোরা তো মানুষের থেকেও বোকা। বোর্ডে তাকা। যেখানেই 3 দিনের বেশি পরিষ্কার পানি জমা থাকবে, সেখানেই আমরা বংশবিস্তার করব। মানুষের সাথে আমাদের তুমুল যুদ্ধের মৌসুম এখন, তাই এই বাসার ভিতরে কিংবা আশপাশে 3 দিনের জমে থাকা স্বচ্ছ পানিতে আমরা যোদ্ধা বানাবো। আমাদের বংশবিস্তারের ক্যাম্পের নামগুলো দেখ। পড়ে থাকা অপ্রয়োজনীয় পাত্র অথবা পরিত্যক্ত কন্টেইনার, চৌবাচ্চা অথবা পানির ট্যাঙ্ক, কাঁচ অথবা প্লাস্টিকের বোতল, ক্যান, ডাবের খোসা, অব্যবহৃত গাড়ির টায়ার, ফুলের টব, রেফ্রিজারেটর ও এয়ার কুলারে জমে থাকা পানি। আপনি না বুঝেই বাসায় মশাদের আশ্রয় দিচ্ছেন না তো? খেয়াল রাখবেন, মশার বংশবিস্তারের স্থানে এক নাগারে 3 দিনের বেশি পানি জমতে দেবেন না। ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে আপনার পরিবারকে নিরাপদ রাখতে হলে এডিস মশার বংশবিস্তারের স্থানগুলো ধ্বংস করুন। সচেতন হন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে বাঁচুন। জনসচেতনতায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ফ্লোরেড যুক্ত বড়দের ঝাঁঝালো টুথপেস্ট দিয়ে বাবুর দাঁতের বড় ক্ষতি করছেন না তো? 0 থেকে 6 বড়দের টুথপেস্ট নয়, শুধুই 0 ফ্লোরাইড মেরিল বেবি জেল টুথপেস্ট। RFL tool, RFL tool के पानी से पैसा जाने आराम से, पैसा जाने आराम से RFL tool। আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা নতুন সুগন্ধের দুধ। তারুণ্যের সুগন্ধ ছড়িয়ে পড়ুক দিকে দিকে। ব্যবহার করুন ইউভি প্রোটেকশনের সুরক্ষা এবং হাজার ফুলের ফ্রেশ ফ্র্যাগ্রেন্সে ভরপুর তিব্বত লাক্সারি ট্যালকাম পাউডার, দ্য নেক্সট জেনারেশন ফ্র্যাগ্রেন্স। ডেঙ্গু থেকে বাঁচতে স্প্রে করুন নতুন এক্সপেল অ্যারোসল। নতুন ফর্মুলার পিএমজি ডুয়েল অ্যাকশনে ঘরের মশা বাঁচবে না, বাইরের মশা আসবে না। এক্সপেল ডুয়েল অ্যাকশন অ্যারোসল, ন্যাচারাল পাওয়ারে মশা মুক্ত ঘর। হৃদয় ছোঁয়ার যে স্বপ্ন নিয়ে শুরু হয়েছিল এ পথ চলা, কাছে আসার উষ্ণতায়, ভালোবাসা আর বিশ্বাসে সবার আস্থা ফ্রেশ। সমতল থেকে পাহাড়ে, গ্রাম থেকে শহরে, সারা বাংলার প্রতিটি ঘরে খুশি ছড়িয়েছে ফ্রেশ। ফ্রেশ খুশি ছড়াই প্রতি ঘরে। ভাতিজা, ওষুধগুলো দাও তো। কয়দিনের ওষুধ দিমু চাচা? কয়দিনের দিব মানে? পুরো মাসেরটাই দাও। পাইছেন সরকারি ভাতা? ভাতা নিয়ে চিন্তা কিসে, ভরসা পাই বিকাশে। সরকারি ভাতা নিতে, সরকারি ভাতা নিশ্চিন্তে ও প্রতিবার সময় মতো পেতে আপনার বিকাশ নাম্বারটি সমাজসেবা অফিসে নিবন্ধন করুন। এই যে আমার 5 মিনিটের পার্লার, এতে আছে অর্গানিক অ্যালোভেরা, পুদিনা এবং গোলাপের প্রাকৃতিক নির্যাস। সম্পূর্ণ নতুন ভিট পিওর, যা দেয় ময়শ্চারাইজড, স্মুথ আর ভিজিবলি গ্লোয়িং স্কিন। স্মুথ না? ফর পার্লার স্মুথ ফিনিশ, জাস্ট ভিট ইট। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। ছোট ছোট প্রতারণা দিয়ে শুরু, ধীরে ধীরে সেটাকেই রূপ দিয়েছেন একটি শিল্পে। নূর মোহাম্মদ শাহেদ প্রতারণাকে করেছেন পেশা। প্রতারণার চক্রের নতুন অধ্যায় এবার টার্গেট ছিল পরিবহন খাত। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের লোকজন দিয়ে ছড়িয়ে দিলেন রঙিন ঘোষণা। ফেনী লাইন নামে নতুন এক বাস সার্ভিস চালু হচ্ছে ঢাকা, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার রুটে। ফেনী লাইন জনগণের আস্থা হয়ে উঠবে, এটাই আমার প্রত্যাশা, এটাই আমার একমাত্র চাওয়া। আমার ফেনী লাইনের সকল কর্মচারী কর্মকর্তা আপনাদের
আমাদের ফেনী জেলার বাংলাদেশের সকল মানুষের সেবক হিসেবে কাজ করবে। প্রথম দিন থেকেই 100 বাস নিয়ে যাত্রা শুরুর ঘোষণায় তোলপাড়। নানা পদের জন্য নেওয়া হয় আবেদন, সাথে মোটা অঙ্কের টাকা। ঘোষণা অনুযায়ী জুনের 1 তারিখ বাস উদ্বোধনের কথা। তার আগেই চাকরি প্রার্থীদের নিয়ে মিটিং কুমিল্লার নূরমহল রেস্টুরেন্টে। রাস্তাঘাটে অনেকগুলো গাড়ি থাকবে, অনেকগুলো গাড়ির মধ্যে যে ভালো গুণাগুলিগুলো রয়েছে সেই প্রত্যেকটা গুণাগুলি আমি চাই ফেনী লাইনের মধ্যে থাকুক। বাস চালুর আগেই লোক নিয়োগ, টাকা আদায় এবং চাকরির স্বপ্ন বিক্রি সব আয়োজন চলছিল কৌশলে। আমরা এসেছি বহদ্দারহাট বাস টার্মিনালের যে অংশগুলোতে এই বাসগুলো মেরামত করা হয়, রং করা হয়, এখান থেকে এই ফেনী লাইনের নামে কয়েকটি বাস ভাড়া নিয়েছিলেন নূর মোহাম্মদ শাহেদ। তো যেখান থেকে এই বাসগুলো রং করা হয়েছে আমরা যেতে চাই সেখানে। আমরা এসেছি বহদ্দারহাট। এখানে রং করছে আপনারা কোন জায়গায় রং করছে? ভিতরে গ্যারেজের ভিতরে, এই গ্যারেজের ভিতরে। NA এন্টারপ্রাইজ বহদ্দারহাটের মাজমা মার্কেটের এই প্রতিষ্ঠান থেকেই প্রতি ট্রিপে 1500 টাকার ভাড়া বিনিময়ে 2টি বাস নেন শাহেদ। সে আপনাদের সাথে কি হিসেবে আপনাদের গাড়ি ভাড়া নিয়েছিল? কি কিছু মানে এখানে চট্টগ্রাম টু ফেনী চলবে, ওর ব্যানারের আন্ডারে আর কি, ফেনী লাইন যেটা নাম বলছে ওইটাই। কি খরচ দিবে কিরকম? মানে চট্টগ্রাম থেকে ফেনী যাবে, মানে এক ট্রিপ 1500, মানে 2 বার আসা যাওয়া করলে 3000 আর কি। বাস চালুর কথা বলে ফেনী ও চট্টগ্রামের বহু মানুষের কাছ থেকে 10 থেকে 50,000 টাকা পর্যন্ত নেওয়া হয় চাকরি দেওয়ার আশ্বাসে। উনি আমাদের থেকে সিকিউরিটি মানি হিসাবে পরিমাণ একটা যেভাবে সিকিউরিটি মানি লাগে, সিকিউরিটি মানি হিসাবে 15,500 টাকা করে জমা নেয়। তা আমাদেরকে এখানে ড্রেস দিয়েছিল, এই খাওয়াটা আয়োজন করছে। কাউন্টার নিয়েছিল, কাউন্টার আমাদেরকে বলছে অনেক বড় কাউন্টার নিবে, কিন্তু অলঙ্কার মোড় একটা কাউন্টার নিয়েছে, একটা টেবিল নিয়ে। আমাদের নামেও কি মিথ্যা মামলা দিছে, আমাদেরকেও হয়রানি করতেছে, পিবিআই অফিস যেগুলো। টিম 360 ডিগ্রির সামনে চলে আসে আরও ভুক্তভোগী। প্রশ্ন করলাম যে এখানে কয়টা গাড়ি থাকবে, সে বলছে যে কি প্রথম স্টেপে 100টা থাকবে, দ্বিতীয় স্টেপে গাড়ি আরও 50টা যোগ হবে, তার মাধ্যমে স্লিপার বাস থাকবে 10টা, আর টয়লেটওয়ালা বাস থাকবে 5টা, এসি থাকবে 5টা। কাউন্টারে যে ব্যানার পিস্টনে যে একটা কস্টিংয়ের যে বিষয় হয়েছে সম্পূর্ণ আমাদের দিয়ে করাইছে, তো সবারই মোটামুটি 50,000 টাকার মতো এইভাবে খরচ হয়েছে। অনেকে যোগাযোগ করছি, যোগাযোগ করার পরে বলতেছে চালু করবে এভাবে বলতেছে, ঘুরাইতেছে। পরবর্তী বিভিন্ন জায়গাতে শুনতে চাই ও তো আসলে নাম্বার 1 সিটার। তবে প্রতারণা থেমে থাকেনি কেবল নিয়োগেই। একই কাউন্টার বিক্রি করা হয়েছে 2জন ব্যক্তির কাছে। দাগনভূঞা থেকে আমরা যখন কাউন্টার নেওয়া হয়েছিল, আরেকজনকে দিয়ে আমি তাকে ফোন করতে বলছিলাম যে সে তোমাকে কাউন্টার দিবে কিনা, তুমি আর একটু ফোন দিয়ে দেখো তো আরেকজনকে। সে ফোন দিয়েছে, সে বলছে যে হ্যাঁ আমি আপনাকে দেবো, আপনি একটু ওয়েটিংয়ে থাকান, 11,750 টাকা আপনিও পাঠান। ফেনী লাইন নামে সত্যি কোনো পরিবহন কোম্পানি সরকারিভাবে নিবন্ধিত কিনা জানতে আমরা যাই জেলা বাস মালিক সমিতির সভাপতির কাছে। ফেনী লাইন সম্পর্কে আসলে আমরা কোথাও কোনো জায়গাতে আসলে সে কোনো পারমিশনের জন্য দেয় নাই, কোথাও কোনো জায়গায় নিজে কোনো একটা গাড়িও কিনে নাই, বিভিন্ন জায়গা থেকে টাকা টুকা নিয়েছে। আসলে এটা মূলত সে একটা প্রতারণার জন্য এবং কি নিজে বেনিফিটের জন্য এবং কি কারো থেকে বেনিফিট পাওয়ার জন্য এটা করেছে। এই অনুমোদনহীন বাস দেখিয়ে আরেকটি বড় প্রতারণা করে শাহেদ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে রেস্টুরেন্টগুলোতে যাত্রাবিরতি সাধারণ নিয়ম হলেও ফেনী লাইন বাস থামবে এই প্রতিশ্রুতিতে 3টি প্রতিষ্ঠানের কাছ থেকে তুলে নেন 50 লাখ টাকা। কুমিল্লার আলেখার চরের এখানেই অবস্থান ব্লু ডায়মন্ড হোটেলের। ফেনী লাইন বাস প্রতারণার আরেকটি কিস্তি লেখা হয়েছিল এখানেই। হোটেল কর্তৃপক্ষ মুখ খুলতে না চাইলেও অনুসন্ধানে উঠে আসে এই হোটেল মালিক দিয়েছেন 25 লাখ টাকা শুধুমাত্র বাস থামার আশ্বাসে। এরপর আমরা পৌঁছাই কুমিল্লার ডুবাইয়ের চর সৈয়দপুর বাজারের ঠিক মাঝখানে বেশ জাঁকজমকপূর্ণ রেস্টুরেন্ট নূরমহল হোটেল।
এক এক মিনিট পর পর থামে বড় বড় পরিবহনের বাস। ঠিক এখানেই বাস সার্ভিস শুরু না করেই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে শাহেদ, আনেন প্রায় 150 জন। সবই ছিল ভবিষ্যতের বিনিময়ে এখনকার টাকা তোলার ছক। কত টাকা দিচ্ছেন? যেটা দিচ্ছেন ওইটা আমার সামান্য শুনি না, অল্প অল্প 15 লাখ এরকম কাছাকাছি, কম বেশি 3টা জায়গা থেকে নিচ্ছি আমরা কিনছি। তা জানি না, আমার থেকে আপনার কাছ থেকে 15 লাখ 15 লাখ কিনা কাছাকাছি। ব্যবসায়িক সুনাম নষ্ট হওয়া কিংবা গোপনীয়তার কারণে এই যারা হোটেলটা টাকা দিয়েছেন ফেরিল্যান্ডের জন্য, তারা কিন্তু অনেকেই স্বীকার করতে চান না। দুজন মালিকের সাথে কথা হচ্ছে, তারাও কিন্তু বলতে চাচ্ছেন না কত টাকা দিয়েছেন। যদিও এই নূরমহলের কর্তৃপক্ষ আশায় আছেন তারা সেই টাকাগুলো ফেরত পাবেন। ধরা পড়লেই একই নাটক, নিজের গ্রামের বাড়ির জমি বিক্রি করে টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি। এই প্রতিশ্রুতির বাস্তবতা খুঁজতেই টিম 360 ডিগ্রি পাড়ি জমায় ফেনী, শাহেদের জন্মভূমি সরস্বতী এলাকায়। এলাকার মানুষ জানেন এখানে জন্ম নেন শাহেদ। তবে এখন তার সেই বাড়ি যেন শুধু স্মৃতির ঠিকানা। বাড়িতে থাকেন কেবল অসুস্থ বড় ভাই আর ভাবি। ওর কাকারা কেউ আছে বা ওর মানে আত্মীয়স্বজন ওই বাড়িতে কেউ আছে? না, ওরা তো সবাই বাইরে আসছে। আমরা কথা বলি শাহেদের এক সময়ের সহপাঠীর সঙ্গে, যিনি পড়তেন তারই মাদ্রাসায়। তার কথাতে স্পষ্ট হয় প্রতারণার বীজ শাহেদের ভেতর ছিল বহু আগেই। ছোটবেলা থেকে ওর জন্মগত বাটপারি শুরু করছে, কিন্তু ওর ফ্যামিলিগত ব্যাকগ্রাউন্ড তো খারাপ না, ও তো খারাপ। পড়াশোনা করতো, পড়াশোনার পাশাপাশি এরকম চিটারি বাটপারি করতো। তো মাদ্রাসাতে এসব ছাত্র রাখবে না, ওস্তাদরাকে এসব ছাত্র রাখে কোনোদিন। তো ওই কারণে এগুলো রাখতে তো মাদ্রাসার বদনাম, তো মাদ্রাসা থেকে ওকে বের করে দেওয়া হয়েছে। আমাদের শস্যদি এলাকার অনেকজন থেকে নিষেধ এরকম টাকা, অনেকজন থেকে নিছে, অনেকজন খুঁজতেছে ওরে, ওর বাড়ি করে আসে না। তো ফেনীতে দেখা না মিললেও শেষমেশ চট্টগ্রামে খুঁজে পেয়েছি প্রতারক শাহেদকে। তাকে ঘিরে আমাদের প্রশ্ন ছিল অনেক। প্রথমে চেষ্টা করেন কৌশলে এড়িয়ে যেতে, তবে কিছু প্রশ্নে গিয়ে জবাব আটকে যায় তার কণ্ঠেই। কিন্তু শাহেদ একা নন, এই প্রতারণার পেছনে হাত আছে আরো বড় বড় শক্তির। প্রশাসনের ভেতরের কিছু প্রভাবশালী মুখও জড়িত এই কারসাজিতে। তাদেরও মুখোমুখি হয়েছে আমরা, পরিচয় করাবো তাদের সাথে। তার আগে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। একসাথে খেতে বসলেই না একটা পরিবার সত্যিকারের পরিবার হয়ে ওঠে, আর খাওয়ার আনন্দ বহুগুণ বেড়ে যায় যদি ঘরে থাকে নান্দনিক আরএফএল ডাইনিং টেবিল। একসাথে খানা, খুশি 16 আনা। রিয়ার সাথে লাঞ্চ? হাত ধুয়েছিস? আমাদের পুরো 2 মিনিট হাত ধুতে হবে, না হলে জীবাণু থেকে যাবে। ধুতে থাকো ধুতে। হ্যাঁ বান্টি, তোর সাবান স্লো নাকি রে? নতুন লাইফবয় সুপার ফাস্ট হ্যান্ড ওয়াশ এখন আরো উন্নত ফর্মুলা, 10 সেকেন্ডে দেয় জীবাণুর বিরুদ্ধে শক্তিশালী সুরক্ষা। যাও নেক্সট পেশেন্ট রেডি করো। নাও সিরাস খাও। জিরোস কেন খাবো?
সিন শনিবার রাত 9টায়। সংবাদ সারা দেশ প্রতিদিন দুপুর 12টা 30 মিনিটে এবং বিকেল 5টায়। Sports Live presented by Cool প্রতিদিন রাত 8টায়। স্যাটারডে নাইট স্পোর্টস প্রতি শনিবার রাত 11টায়। ক্রাইম সিন শনিবার রাত 9টায়।
চট্টগ্রামের বিভিন্ন থানার কিছু পুলিশের সঙ্গে তার অদৃশ্য দহরমহরম ছিল। প্রমাণ রয়েছে টিম 360 ডিগ্রির কাছে। সাব্বির নামের এক ভুক্তভোগী যখন শাহেদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন, তখন পুলিশ সদস্যরা তদন্ত করতে যান শাহেদের প্রতিষ্ঠানে দুরন্ত সুপার শপে। রচিত হয় আরেক অভিনব নাটক। পুলিশ কর্মকর্তা শাহজালাল নিজে ফোন দিয়ে সাব্বিরকে জানান শাহেদকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ফোন দিয়েছিলাম, বলছেন ফোন তো দিয়েছে অনেকবার, ধরে না, আমরা লাস্ট একবার ধরছে। আপনার সাথে কোনো কথা হয়েছে নাকি? অথচ সেই সময় সুপার শপের সিসিটিভি ফুটেজে দেখা যায় শাহেদ তাদের সামনে দাঁড়িয়ে। এমনকি পুলিশের হাতে ঘুষ তুলে দিচ্ছেন নিজ হাতে। হালিশহর থানার তদন্ত কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন ওঠার পর বদলি হন সেই সময়কার পরিদর্শক তদন্ত ও এসআই শাহজালাল। আমরা সরাসরি চলে যাই হালিশহর থানায়। সম্প্রতি ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বদলি হওয়ায় থানার দায়িত্বে এখন রয়েছেন পরিদর্শক তদন্ত। তার বিরুদ্ধে আমাদের থানায় যে 2টা মামলা হয়েছে, ওই 2টা মামলা সে অ্যারেস্ট হয়েছে। এখন তার যতগুলো মামলা আছে তার পিসিপির সবগুলো মামলা জামিনে আছে। যদি কেউ মামলা করে নতুন করে আমরা মামলা নিব, অ্যারেস্ট করব। আমাদের কোনো পুলিশ সদস্য বা কেউ যদি তার সিম্পিতি দেখায়, তার আইনানুগ ব্যবস্থা হবে, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যবস্থা নেবেন, আমরা তার বিরুদ্ধে রিপোর্ট করব। যখন প্রতারণার শিকার মানুষগুলো বারবার পুলিশের দ্বারে ঘুরেও কোনো আশার আলো দেখছেন না, তবে প্রশ্ন জাগে এই প্রতারকের কোনো আশ্রয়দাতা আছে কিনা। এই প্রশ্ন যখন আমাদের মাথায় ঘুরপাক খাচ্ছিল, তখনই আমাদের সামনে আসে এক ব্যক্তির নাম, আব্দুল হান্নান মিরন, যিনি একাধারে চট্টগ্রাম রেফারিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, আবার খেলোয়াড় কোটায় চাকরি পাওয়া বাংলাদেশ পুলিশের একজন পরিদর্শক। ভুক্তভোগীদের অভিযোগ, বিপদে পড়লেই শাহেদের পাশে দাঁড়ান এই আব্দুল হান্নান মিরন। আমরা যেতে চাই মিরনের কাছে। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা প্রাঙ্গণে গিয়ে বহুক্ষণ অপেক্ষা করেও তার সাক্ষাৎ মেলেনি। পরে রাতে আবারও যাবার পর দেখা মেলে মিরনের। আপনার মাধ্যমে লোকজন তার কাছে টাকা ইনভেস্ট করছে না, ও আমার মাধ্যমে যারা টাকা ইনভেস্ট করছে 2-4 জন যারা, তাদের টাকা আমি ফেরত দিয়ে দিচ্ছি। এখন ওইটা আমার বাইন্ডিং আছে, আমার ছেলের বাইন্ডিং আছে। আমার ছেলে তারা 2বার মারছে। সবার যে অভিযোগ আপনি তাকে শেল্টার দেন, সবার কাছে আমি শেল্টার কেন দিব? সেই বক্তব্য আপনার কাছে না না, আমি শেল্টার দিয়ে দেবো। আমি শেল্টার কেন যাবো? ও টাকা আমাকে বলে দিছে। না না, সবচেয়ে বড় কথা, আপনি যে ব্যবসাটা করছেন শেল্টারে আমাকে বলে দিচ্ছেন। মিরনের দাবি, শাহেদের প্রতারণার শিকার তিনিও। লাভের আশায় 50 লাখ টাকা তুলে দিয়েছিলেন শাহেদের হাতে। মানে এই 50 লাখ টাকা কে ইনভেস্ট করছে? আমার ছেলে ইনভেস্ট করছে। আপনার ছেলে কি করে? আমার ছেলে ব্যবসা করে। সে ইউনিভার্সিটিতে পরে ব্যবসা করে। মানে ইউনিভার্সিটিতে পরে আপনার ছেলে 50 লাখ টাকা ইনভেস্ট করতে পারে? না, আপনি বলছেন 50,000 টাকা ইনভেস্ট করেনি, অন্য ঘটনা হয়ে গেছে। আপনি একটা চাকরি করেন, সরকারি চাকরি করেন আপনি, কিন্তু আপনার ফ্যামিলিতে 50 লাখ টাকা ইনভেস্ট করার মতো ঘটনা কেমনে আসে? আমার ফ্যামিলি কেমনে আসে এটা আমার ব্যক্তিগত বিষয়। ব্যবসার ফাঁদে পড়ে শুধু সাধারণ মানুষ নয়, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রতারণার শিকার হচ্ছেন। এই দাবি কতটা বিশ্বাসযোগ্য? সার্বিক বিষয় নিয়ে আমরা যাই চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজের কাছে। লিখিত প্রশ্ন পাঠালে জবাব দেন মোবাইল টেলিফোনে। কমেন্ট করবেন কিনা, কমেন্ট দিবেন কিনা ক্যামেরায়? কিন্তু প্রশ্ন থেকে যায়, যে প্রতারক একের পর এক মামলার অভিযোগের মুখোমুখি, তিনি কিছুদিন জেল খেটেই কিভাবে বেরিয়ে আসেন? এই প্রশ্ন নিয়ে আমরা এসেছি চট্টগ্রামের স্বনামধন্য আইনজীবী অ্যাডভোকেট জিয়া হাবিব আহসানের কাছে। আইনের এই ফাঁকগুলো কিভাবে বারবার ব্যবহৃত হয় তার অভিজ্ঞতা থেকে জানতে চাই আমরা। মামলা এনে একটা মামলা তো বেলেবল, কিন্তু এগুলো তো সাজা হবে তার, তো সে তো এগুলো তো এক্সপার্ট হয়ে গেছে, যে মামলার ফাঁক ফুকর দিয়ে বের হয়ে যাওয়ার একটা টেকনিক সে শিখে গেছে। এবং এগুলোকে ডিলেটারি টেকটিক্স, মামলাকে লম্বা তারিখ নিয়ে ঘুরানো এবং পাল্টা মামলা করে হয়রানি করা, এই কৌশলগুলো সে অবলম্বন করে আসছে। প্রশাসন একটু সিরিয়াস হলে এই প্রতারক চক্রকে ধরা কোনো ব্যাপার না।
সমূলে তাদেরকে উৎপাদন করা যায়। কিন্তু একটা এই অসাধু চক্রের সাথে আমার মনে হয় প্রশাসনের কেউ জড়িত আছে, তার হাতে এত লম্বা কেন? চেক প্রতারণা, অর্থ আত্মসাৎ, মিথ্যা পরিচয়, জালিয়াতি, এসব অভিযোগে শাহেদের বিরুদ্ধে একাধিক মামলা। একটার পর একটা মামলায় গ্রেফতার হন, জেল খাটেন, আবার বেরিয়ে যান। এখন শাহেদ জামিনে আছে। আমরা তার মুখোমুখি হতে চাই, কিন্তু তার আগে জেনে নেওয়া যাক এই চাঞ্চল্যকর প্রতারকের ফিরিস্তি। জেনে নেওয়া যাক আসলে কে এই নূর মোহাম্মদ শাহেদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ রাখলেই দেখা যায় তার বহুরূপ। কখনো ব্যবসায়ী, কখনো মানবাধিকার কর্মী, আবার কখনো পথ শিশুদের নিয়ে কাজ করা সমাজসেবক। প্রোফাইল জুড়ে ছবি আর পোস্ট, সবই এক ভদ্রলোকের মুখোশ। প্রিয় ভাই বোনেরা, প্রবাসী ভাই বোনেরা, সবাইকে রুনুদেবতা বিজয় ফাউন্ডেশনের পক্ষ থেকে শুভ নববর্ষ। রমজান উপলক্ষে ক্রেতাদেরকে সর্বোচ্চ পণ্যের উপর ডিসকাউন্ট এবং প্রতি কেজি গরুর মাংস 640 টাকা করে দুরন্ত বাজার বিক্রি করেছে। কিন্তু 2022 সালের একটি ঘটনা ঘুরিয়ে দেয় সেই মুখোশের দিক। টিম 360 ডিগ্রির হাতে এসেছে একটি ছবি, যেখানে নৌবাহিনীর পোশাক পরে বসে আছেন শাহেদ। না, তিনি নৌবাহিনীর কেউ নন। সেই পোশাক পরে প্রতারণা করার অভিযোগে তাকে গ্রেফতার করেছিল খুলশী থানা পুলিশ। জাতীয় পরিচয়পত্রের নাম নূর মোহাম্মদ, কিন্তু বাস্তবে তিনি কখনো শাহেদ, আবার কখনো শাহেদ চৌধুরী নামের চালিয়েছেন নিজের পরিচয়। প্রতারণার সুবিধা অনুযায়ী বদলে ফেলেছেন নাম, ঠিকানা, এমনকি নিজের পরিচয়ের রূপও। হালি শহরের আলিশান বাসাটিতে বসবাস করেন শাহেদ। টিম 360 ডিগ্রি দুপুর থেকে তার সঙ্গে কথা বলার জন্য অপেক্ষা করছে। দুপুর পেরিয়ে বিকেল, তবুও দেখা মেলেনি। প্রায় 4.5 ঘন্টা পর অবশেষে হাজির হন শাহেদ। হাজারো প্রশ্ন নিয়ে আমরা তার সামনে। আপনি এই পর্যন্ত কতবার গ্রেফতার হয়েছেন পুলিশের কাছে? আমি গ্রেফতার হয়েছি আপনার 4 বার। আমাকে আপনার ওইখান থেকে মামলা দেওয়া হয়েছে রেশন স্টোর থেকে। টাকা পাওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আপনি গিয়ে পরে বিভিন্ন অপহরণের মামলা দিয়েছেন? আমি তো একটা মিথ্যা মামলা দায়ের করি নাই। অপহরণ যেটা আমি মামলা করছি এটা সিআইডির কাছে তদন্তদিন আছে, এবং আরেকটা যেটা আমার এখানে বাংসুর হয়েছে ওই মামলাটা আমার সিসিটিভি ফুটেজ সহ আমি মামলা করছি। আমার সাথে যাদের সাথে লেনদেন আছে আমি তাদেরকে শোধ করতে, যাদের সাথে লেনদেন নাই, যারা আমার কাছে অতিরিক্ত টাকা দাবি করতেছে ওদেরকে তো আমি টাকা দিব না। প্রশ্ন যাই হোক, নিজেকে বাঁচানোর পথ রেখে উত্তর দেন শাহেদ। ওনার থেকে আমি আপনার 4 কোটি টাকার মতো নিছি। 4 কোটি টাকা নিছেন? কি করছেন টাকা দিয়ে? আমি মালামাল কিনছি, মালামাল বিক্রি করতেছি, এরকম আর কি। আপনার সেই মালগুলা কোথায়? মালামাল তো আমার তো এখন আমি টাকা আটকে গেছে আমার। আপনি নিজেকে পরিচয় দেন আপনি সামরিক বাহিনীর রেশন বিক্রি করেন, এই পরিচয়ে আপনি অন্তত 100 মানুষের কাছে টাকা নিছেন। না, আমি সরকারি কোনো দপ্তরের নথি আছে যা ব্যবসা করেন? আমি 100 কোনো দপ্তর থেকে আমি আপনার আমি সাপ্লাই লাইসেন্স নিয়ে ব্যবসা করতেছি। ফেরি লাইন চালু করছেন? কি ভিত্তিতে চালু করছেন? আমি লাইসেন্স নিয়েছি ফেরি লাইন 5 লিমিট, আমার জয়েন্ট স্টোর থেকে আমার অনুমতি আছে। আমাদের কাজ হচ্ছে আমাদের কোম্পানিতে কন্ট্রাক্টে দিয়েছে আমরা গাড়িগুলো রাস্তায় চালাবো। আমাদের যে 2জন পার্টনার ছিল, একজন পার্টনার এখান থেকে সরে গেছে, তার কাছে ডকুমেন্টসের দায়িত্ব ছিল। সেই ডকুমেন্টসগুলো অন টাইমে করে আনতে পারে না, আমরা গাড়িটা ওখানে রাস্তায় নামাইতে পারি না। হোটেল মালিকদের সাথে এটা তারা আমাদের এখানে স্ব-ইচ্ছা ওরা টাকা দিয়েছে, আমাদের গাড়িগুলো যেন তাদের এখানে দাঁড়ায়। তাদের থেকে আমরা ব্যবসায়িক কথা বলে টাকা না, আমাদের গাড়ি দাঁড়াবে ওই জন্য তারা এটা প্রত্যেকটা বাস কোম্পানি টাকা নেয় ওদের থেকে। এই শাহেদের কাছ থেকে কেউ পান 4 কোটি টাকা, কেউ 2 কোটি, কেউ 1 কোটি টাকা। কিন্তু পাওনা টাকা চাইতে গিয়েই তারা হয়েছেন লুটপাট ও চাঁদাবাজি মামলার আসামি। আজও টাকা ফেরতের আশায় দিন গুনছেন ভুক্তভোগীরা। চিটাগংয়ের এই দুরন্ত বাজারের যিনি মালিক সেই নূর মোহাম্মদের কাছে সর্বশান্ত হয়েছেন এদের অনেকেই। এখন তাদের দাবি প্রশাসনের একটু কঠোর নজরদারির মাধ্যমে যেন ফিরে আসে তাদের সেই সব টাকা। শাহেদের দায়ের করা সেই মামলার তদন্ত করছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন, পিবিআই, চট্টগ্রাম মেট্রো কার্যালয়। আমাদের প্রশ্ন, ঘটনার ভিডিও, সাক্ষ্য, দলিলপত্র থাকার পরেও তদন্তে কি পাওয়া গেল? আসলে কে বা প্রতারক, আর কারাই বা প্রকৃত ভুক্তভোগী? কিছু কিছু সাক্ষী তারা বলছিল যে তারা তার কাছে টাকা পায়, তারা পাওনাদার হিসেবে দীর্ঘদিন তাকে পাচ্ছিল না, এবং ওই দিন সেই বাজারে দুরন্ত বাজার নাইট সুপার শপ আছে, ওখানে যাওয়ার পরে
বিভিন্ন লোকজন যারা টাকা পেত তার কাছে, তারা ওখানে তাকে টাকা পাওনা টাকার জন্য গিয়েছিল। এতটুকু পর্যন্ত আমাদের এই তদন্তে এবং আমাদের অফিসারের তদন্তে পাওয়া গেছে। এর আগেও বিভিন্ন থানায় সে গ্রেপ্তার হয়েছে নৌবাহিনী কর্মকর্তা পরিচয়ে। সে ডবলমুরিং থানায় তার মামলা আছে, খুলশী থানায় একই ধরনের সে নৌবাহিনী কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন লোককে প্রতারণা করেছে। এভাবে তার বিরুদ্ধে অনেকগুলো মামলা আছে এবং আমাদের যে এই সিডিএমএস সিস্টেমেও তার বিরুদ্ধে অনেকগুলো মামলার তথ্য রয়েছে। তদন্ত এখনো চলছে, তবে আমরা যা দেখেছি তাতে প্রশ্ন একটাই, যারা টাকা খুইয়েছেন তারাই আসামি, আর মূল প্রতারক এখনো বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন। প্রশ্ন হচ্ছে, এমন প্রতারণার জাল তাহলে কত দূর বিস্তৃত, আর রাষ্ট্রীয় ব্যবস্থার ভেতরে থেকেই কিভাবে গড়ে উঠছে প্রতারণার এই সাম্রাজ্য। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য থাকলে আমাদের জানাতে পারেন পর্দায় দেখানো মাধ্যমগুলোতে। তবে কথা কিন্তু একটাই, ভালো থাকবেন, ভালো রাখবেন।